আচ্ছা, বি কমপ্লেক্স এই যে 9টা ভাগে বিভক্ত, মানে টোটাল বি কমপ্লেক্স 9টা আছে। কি একটা বি1, বি2, বি3, বি4, বি5, বি6, বি7, বি9 এবং বি12। ও স্যার, এখানে তোমরা বি5 বললা না? হ্যাঁ, আমি 4 বললাম কিন্তু 4 নাই। 4 নাই, 4 নাই, বি1 2 5 6 7 9 4 নাই, 4 নাই, সরি আমি ভুল। 4 নাই, এই 8টাই আছে। হ্যাঁ, 1 2 3 5 6 7 9 12, 1 2 3 5 6 7 9 12, 1 2 3 5 6 7 9 12। হ্যাঁ, এবার প্রত্যেকটারই কি আছে বলতো, প্রত্যেকটারই আলাদা আলাদা রাসায়নিক নাম আছে। সবগুলোর পড়তে হয় না, এর মধ্যে ইম্পর্টেন্ট যেমন বি5, বি7, বি12, এগুলো বেশি ইম্পর্টেন্ট আর কি। এবার আর বি1 যেটা মেইন ভিটামিন বি1, সেটাও ইম্পর্টেন্ট। এবার বি1 প্রথমে আসি, বি1 বি কমপ্লেক্সের বি1 যেটা বি1 কি করে, আমাদের বেরি নামক একটা রোগ হয়। হ্যাঁ, বেরি নামক একটা রোগ হয়। এইটা অন আছে। আচ্ছা, বেরি নামক একটা রোগ হয়। বেরি রোগটা কি অ্যাকচুয়ালি? বেরি রোগটা হলো আমাদের শিশুর ক্ষেত্রেও হয়, বয়স্কদের ক্ষেত্রেও হয়। কি হয় রোগটাতে, যে চামড়া একটু খসখসে টাইপের হয়ে যায়, চামড়াটা রাফ হয়ে যায়। হ্যাঁ, আমাদের এমনি চামড়া কি কোমল থাকে, সুন্দর সফট স্কিন, কিন্তু এই রোগটা হলে কি হয়, চামড়াটা খসখসে হয়ে যায়। মনে রাখবে এইভাবে, বেরি রোগ। তাহলে সেটা কার অভাবে হয়? ভিটামিন বি1 এর অভাবে হয়ে থাকে। গেল, এটুকু মনে রাখলেই হবে। তারপরে ভিটামিন বি2 কি, বি2 এর বি1 এর রাসায়নিক নাম কি? থায়ামিন। লিখে নে, বি কমপ্লেক্সের বি1 এর রাসায়নিক নাম থায়ামিন। যে আগের দিন যেভাবে লেখ বি1 এর রাসায়নিক নাম আগের দিন যেভাবে লিখছিস, ওটা একটু বলো। থায়ামিন, এই যে লেখা আছে, থিয়ামিন না থায়ামিন। থায়ামিন, আকার তস্তয় আকার মহিষিয়ান, থায়ামিন বলছি, দাঁড়াও একে একে আসো। এবার এটা নিচে লেখ, ওই যে নিচে দে, তীর চিহ্ন দিয়ে নিচে লেখ, নাহলে পাশেই লেখ, তীর চিহ্ন দিয়ে পাশে লেখ। এটার অভাবে কি হয়? বেরি রোগ হয়। থায়ামিন লিখছিস, নিচে লিখতে পারিস, লেখ বেরি রোগ লিখবি, নাহলে আবার ভুলে যাবি যে বেরি কি জিনিস। হ্যাঁ, আর যে এটা হয় কি অভাবে হয়। হ্যাঁ, এই ভিটামিনের অভাবে কি রোগ হয়? বেরি রোগ হয়। তাইলে এটার যদি বলি যে, যদি অন্যভাবে কোশ্চেনটা দেয় যে বেরি রোগকে প্রতিরোধ করতে হলে কোন ভিটামিনের দরকার? হ্যাঁ, গরু, এটারই তো উল্টা অ্যান্সারটা হবে, একই অ্যান্সার। আমি তোকে বললাম ভিটামিন বি1 এর অভাবে কি রোগ হয়, এদিকে চাপ, এই কোনায়, তুই ওই কোনায়, কোনায় কি রোগ হয়? বেরি। আর কি বলে, যদি আর উল্টা ভাবে যদি ঘুরায় বলি যে বেরি রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন? বি1। একই অ্যান্সার। ভিটামিন বি1 এর অভাবে হয় বেরি, আর বেরি রোগ প্রতিরোধ করে কে? বি1। ওই থাকে মানে, ও কই থাকে? ভিটামিন বি যেখানে থাকে বি1 ও সেখানে থাকে। ও তো বি কোথায় থাকে? গম, ভুট্টা, এগুলোতে বেশি পরিমাণে পাওয়া যায়। আমরা রোজগারকার, দেখ ভিটামিন বি হলো সব থেকে এসেনশিয়াল ভিটামিন আমাদের দেহের জন্য। আমরা রোজগারকার যেসব খাদ্য খাই সেগুলোর মধ্যে ভিটামিন বি থাকে। নাহলে কি আমাদের বললাম না, শরীর, মুখের হ্যান ত্যান সবকিছুর জন্য এই ভিটামিন দায়ী। হ্যাঁ, তারপরে আসলো বি2, পরেরটা লেখ, বি2 এর রাসায়নিক নাম হলো রাইবোফ্লাভিন। এই বানানটার দিকে লেখ। বই দেখাস না, পরের দিন ধরবো, তাহলে কিন্তু কান ধরে রাখবো, আগেই বলবো। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম হলো রাইবোফ্লাভিন। এটার অভাবে রোগটা হয়, যেটাকে বলা হয় চিলোসিস। এই লেখাই আছে, চিলোসিস। এটাই মনে রাখ, এটা ধ্যান, অত চাপ নেই। গ্লসাইটিস। এবার চিলোসিস কি, যে ঠোঁটের কোনায় কখনো কখনো ঘা হয়, দেখবি
এটা ভিটামিনের অভাবে হয়, কিন্তু আমরা বলি না কাঁচা আমের কষ লাগলে ঘা হয় ঠোঁটের কোনায়, অ্যাকচুয়ালি কাঁচা আমের জন্য হয় না, ওটা হয় হলো ভিটামিন B2 এর জন্য। বোঝা গেল? তারপরে জিভের ভিতরে মাড়ির মধ্যে কখনো কখনো সাদা সাদা ঘা হয় না, ওইটাও B2 এর জন্য, ওটা না কোনো কিছু কারণে হয় না, কিন্তু ওটা B2 এর জন্য হয়। চিলোসিস, এখানে ব্র্যাকেটে পাশে লেখ ঠোঁটের কোনায় ঘা, নাহলে বুঝবি না। ঠোঁটের কোনায় যে ঘাটা হয় সেটাকে বলা হয় চিলোসিস। আর গ্লসাইটিস, এপিগ্লটিস, গ্লটিস, এই কথাটা গলার সাথে যুক্ত। হ্যাঁ ঘা ভয় চলবে। আর দেখ এই যে গ্লটিস কথাটা কি কার সাথে সম্পর্কিত? গলার সাথে, মুখের সাথে সম্পর্কিত। তা এবার গ্লটিস কথাটা যখনই আসে তখন জিভে প্রদাহ অ্যাকচুয়ালি না, মুখে প্রদাহ হবে। মুখে মানে যে কোনো জায়গায়, মুখের যে কোনো জায়গায় ঘা হতে পারে। তারপরে হলো B2 গেল, তারপরে লেখ B5, সব থেকে ইম্পর্টেন্ট B5। দেখ B5 এর রাসায়নিক নাম নিয়াসিন। নিয়াসিন, নিয়াসিন, নিয়ে না নিয়া, নিয়াসিন এর অভাবে কি হয়? পেলেগ্রা রোগ প্রতিরোধ করে। এই ভিটামিন কি করে? নিচে লেখ পেলেগ্রা রোগ প্রতিরোধ করে। পেলেগ্রা, হ্যাঁ পেলেগ্রা রোগ হওয়ার প্রতিরোধ করে। B5 এর রাসায়নিক নাম নিয়াসিন। B5 এর রাসায়নিক নাম নিয়াসিন। নিয়াসিন। পাশে লেখ পেলেগ্রা রোগ হয়, নিচে লেখ এটাকে আরেক নামে ডাকা হয়, যেটা বলা হয় PP ফ্যাক্টর। P' ফ্যাক্টর, এইভাবে লেখ। হ্যাঁ বলছি PP, হ্যাঁ বলতেছি, যা লেখ না আগে। একে আরেক নামে ডাকা হয় PP ফ্যাক্টর। এবার যদি বলি যে ভিটামিন B5 এর আরেকটা নাম কি? PP ফ্যাক্টর। বা PP ফ্যাক্টর কাকে বলা হয়? ভিটামিন B5 কে বলা হয়। PP ফ্যাক্টরের নিচে লেখ, এটার নামটাই PP ফ্যাক্টর। এবার এর নিচে লেখ পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর। PP ফ্যাক্টরের ফুল ফর্ম হলো পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর। এই যে বানানটা আমি লিখে দিচ্ছি, পেলেগ্রা পিপি ফ্যাক্টরের ফুল ফর্ম হলো পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর। প্রিভেন্টিভ মানে প্রতিরোধ করে। কোন রোগটাকে প্রতিরোধ করে? পেলেগ্রা রোগটাকে। এবার প্লেগ, ইংরেজিতেও লিখতে পারিস, বাংলাও লিখতে পারিস, কোনো ব্যাপার না। পিপি ফ্যাক্টরের ফুল নাম হলো পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর। যেহেতু পেলেগ্রা রোগকে প্রতিরোধ করে, সেই জন্য এর নাম পিপি ফ্যাক্টর অর পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর। প্রিভেন্টিভ মানে হলো প্রতিরোধ করা। চলো মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুব দেয় যে পিপি ফ্যাক্টর কোন ভিটামিনকে বলা? B5। এক কথায় যেন মাথায় আসে B5। হ্যাঁ, আর একটা আছে ভিটামিন B7। B7 কে B7 লাগে, 6 লাগবে না, B7 লাগে। B7 এর রাসায়নিক নাম হলো বায়োটিন। লেখ B7, যেগুলা বলতেছি ওগুলো পরীক্ষায় বায়োটিন। হ্যাঁ টিন, হ্যাঁ বায়োটিন। B7 এর রাসায়নিক নাম বায়োটিন। বায়োটিন, বয়াকার বায়োটিন। এবার বায়োটিন কই থাকে? তোরা মেয়েরা ভালো জানবি বায়োটিন কই থাকে। বায়োটিন খাইলে কি হয়? চুল, তারপরে চুল বা চামড়ার হেলথের জন্য আমরা বায়োটিন খেয়ে থাকি। বিভিন্ন শ্যাম্পুর প্রোডাক্টের মধ্যে বায়োটিন থাকে, দেখবি বায়োটিন ট্যাবলেট পাওয়া যায়। চুলের হেলথের জন্য বায়োটিন দরকার। চুল ঝরে যায়, রুক্ষ হয়ে যায়, তো সেগুলো ঠিক করা কে করে? বায়োটিন। মানে ভিটামিন ই করে, ডি ক্যাপসুল করে না। ডি দিয়ে তো কি বলবো? হ্যাঁ ই হলো ম্যাক্সিমাম চুলের থেকে বেশি করে হলো চামড়া, স্কিন। হ্যাঁ ই দেয়, ওরা জানে না তাই ই দেয়। বায়োটিন ট্যাবলেটও পাওয়া যায়। তোর হলো ইয়েতে দেখবি কি বলে, এই ফেসবুক তো তোরা করিস, অ্যাড দেয় একটা ফেসবুকে,
ট্রায়া, তারপরে বিভিন্ন চুল ওই যে ঝরে যাওয়ার পরে যে বাল্ডনেস হয়, বাল্ডনেস মানে টাকলু। হ্যাঁ, এটা কি হইলো বলবেন? ওইদিকে ওখানে কি উঠে গেলি কেন? ওইটা কি ইয়ে হচ্ছে? তোরা জানিস না, কিন্তু B7ও দেয় ওর মধ্যে, ই দেয় ঠিকই, ই দিলে ই দেয় চামড়ার মধ্যে দেয়, চুলের মধ্যে তুই বললি না ই দেয়, কেন দেয় আমি তারা বলছি কেন দেয়। চুলের যে গোড়াটা সেটাও তো একটা চামড়া নাকি? হ্যাঁ, স্কিন তো। আর আমাদের যে এমনি স্কিন, এটাও স্কিন, এটাও স্কিন, এটাও স্কিন। তাহলে আমি কি বললাম, স্কিনের সাথে রিলেটেড ভিটামিন ই। হ্যাঁ, যে কোনো স্কিন সম্বন্ধিত। আর যখন চুলের পুষ্টির কথা আসবে, চুলটা খালি, তখন সেটা আসবে B7। বায়োটিনও দেয়, জানিস না হয়তো, বলে জিজ্ঞেস করিস এরপরে, জিজ্ঞেস করিস এরপরে। B7টা কোথায় পাওয়া যায় বলে? সব কিছু বা B7 কি বলতো ন্যাচারালি, আরে ওইটা না তো, মানে কি খাইলে সেটা আছে না, এখানে গমটা B1 এ দিলা। সবগুলোই এর মধ্যেই পাওয়া যায়, খুব অল্প, কোনোটাতে এটা বেশি, কোনোটাতে ওইভাবে আলাদাভাবে এগুলো পাওয়া যায় না। আর দেখ, এগুলো যদি পাওয়া যেত বাস্তবে, তাহলে কি আমরা, তাহলে আমাদের আর ওষুধ খাওয়ার দরকার ছিল না। পাওয়া যায়, খুব কম পরিমাণে পাওয়া যায়, আর যেগুলো খাদ্য হয়তো আমরা খাই না। হুম। ওই আমার হ্যাঁ, এক একটা বই ওর বই কিন্তু আমার কাছে উদাহরণ নেই। লাগবে না এখানে যেটা বলতেছিলেন। তারপরে হলো B12, B9 লাগে না, B12 লেখ সায়ানোকোবালামিন। B12 এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। এটার জন্য কি রোগ হয় দেখাই না? কিছু রোগ হয় না এটার জন্য, এটার অভাবে হয় কি চুলের ক্ষতি হয়, এটার অভাবে কি হয় লাগবে না, মনে এমনি থাকবে। এটা সায়ানো, ওই যে লেখা আছে সায়ানোকোবালামিন, সায়ানোকোবালামিন, আরেকবার বল। সায়ানোকোবালামিন। আরে বইয়ে বাবা সব আছে, বইয়ে এহেন কিছু নাই যেটা বইয়ের বাইরে আমি ওই কিছু সাবজেক্টে পড়াবো। লেখা আছে বই আছে। এই দেখ ওর বইয়ে লেখা আছে ওর বইয়ে আছে, টেলিগ্রাফি আমার বেনিফিট বইয়ে। ফ্যাক্টর। ছায়া হয়ে যায় ওটা। আর এই B12টাও, ও হ্যাঁ, লেখ লেখ লেখ, লিখছিস? লেখ অ্যানিমিয়া, তারপরে তীর চিহ্ন দিয়ে লেখ অ্যানিমিয়া রোগ হয়, অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে কি? আবার এই চাপছিস এত কেন? বললাম না চাপ দুজন, মাঝখানে ব্যাগ দুটো রাখ। আকর্ষণ করে নাকি চুম্বকের উত্তর মেরু আর দক্ষিণ মেরু? স্যার, এটা রোগ কি রোগ? হ্যাঁ, কি রোগ হয়? এটার জন্য ওই যে লেখ কি বলে অ্যানিমিয়া রোগ হয়। অ্যানিমিয়া মানে কি? রক্ত কমে যায়, দেহে রক্তের পরিমাণ কমে যায়। রক্ত কমে না, অ্যাকচুয়ালি কি হয়, রক্তের মধ্যে যে আরবিসিটা থাকে সেটা কমে যায়, মানে রক্ত থেকে জল বের করে। জলের পরিমাণ বাড়ে না, আরবিসি কমে যাওয়া মানে ঠিকই বলছিস, ঠিকই বলছিস। মানে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা কি করে? রক্তকে লাল রংটা দান করে। তো তো এবার যদি আমরা যখন অ্যানিমিয়া হয় তখন রক্ত কি ফ্যাকাশে হয়ে যায়, হলুদ বর্ণের হয়ে যায়। তা হলুদ বর্ণের হওয়ার মানে কি, যে রক্তের মধ্যে থেকে লোহিত রক্তকণিকা গুলো কমে যায়, সেই জন্যই। আর এই রোগটাকে বলা হয় অ্যানিমিয়া। আর একটা লিখবি B9, রেড ব্লাড সেল। হ্যাঁ, আরবিসি, রেড ব্লাড সেল, কর্পাসেল, অ্যাকচুয়ালি কর্পাসেলস বলে, সেল বললে হয় কোনো ব্যাপার না, কর্পাসেলস বলে। আরো লিখবো। হ্যাঁ, এটা B9 কে বলা হয়, B9 এর রাসায়নিক নাম হলো ফলিক অ্যাসিড। শুনছিলাম মনে হয়। হ্যাঁ, ফলিক অ্যাসিড সবাই জানে, ফলিক অ্যাসিড। B9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড কি? আয়রন ট্যাবলেট খাস না? যাদের প্রেগন্যান্সির সময় ডক্টর দেয় আয়রন ট্যাবলেট, আয়রন ট্যাবলেট। হ্যাঁ, আর ফলিক, ফলিক ফল হয় শিক। হয় অকার বলে দাও। আচ্ছা শোন, আমি একটা কথা বলি, সায়েন্সে কি বলতো, বানান যদি ওকার আকারে হয় কোনো অসুবিধা হয়? অসুবিধা নেই, উচ্চারণটা ঠিক হলেই হবে। এবার ফলিক যদি তুই ইংরেজিতে লিখিস, কি লিখবি বলতো? বানানটা লিখ, লেখ লেখ। আচ্ছা FOLIK না সি, FOLIC মানে ফল হয় হস্যি আর ফলিকও হয়, হয় ওকার, লহিসিকও একই হয়। তো সেই জন্য বানান নিয়ে ডোন্ট করি, তাই বলে এমন বানান লিখিস না ফলিকের জায়গায় অন্য দিয়ে দিলি, সেটা না। ফলিক আর ফলিক একই জিনিস, নো প্রবলেম। যদি কোনো কারণে ভুল হয়ে যায়, আশা করি নাম্বার কাটে না, অ্যাকচুয়ালি কাটে না, কোনো মাস্টার যদি খরচ হয় তাহলে কেটে দিই। ওই যে আমাদের ভাষা ছিল তখন। কারণ এইগুলা জিনিসে একটু কেন হয়, এখন তোকে যদি এই কোশ্চেনটাই দেয় যে B9 এর রাসায়নিক নাম লিখো,
এবার তোকে ঠিকঠাক লিখতে হবে। এবার এই দুটোই যেমন বানান ঠিক আছে, মানলাম। তো এবার কোনো কোনো ক্ষেত্রে কি হয়, কোশ্চেন লিখতেছিস মাঝখানে এই জিনিসটা পড়লো, মনে কর কোশ্চেন লেখার মাঝখানে পড়লো, সেখানে যদি তুই ফলিকের জায়গায় ফলিকও লিখিস তখন নো প্রবলেম। ডাইরেক্ট কোশ্চেনে যদি লিখতে চাস তাহলে কাটতেও পারে, যখন ভিতরে লিখবি তখন নাও পারে, কাটার কোনো নিয়ম নাই অ্যাকচুয়ালি। তো গেল V9 হলো কি, ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড কি, আয়রনকে, আয়রনের আরেক নাম হলো ফলিক অ্যাসিড। আয়রন, আমাদের ব্লাডে কি থাকে, আয়রন থাকে। আয়রন মানে লোহা, সোজা কথায় লোহা। হ্যাঁ, লোহা, এই যে এফি, এফি মানে লোহা। এই আয়রন, আয়রনের অভাবকে পূরণ করে ফলিক অ্যাসিড। আর ফলিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, ভিটামিন B9। এটাও সেম, B9 এর কারণে ওই অ্যানিমিয়া রোগী প্রতিরোধ হয়। হ্যাঁ, আয়রন মানে কি, ওই সেম কেস, রক্তের মধ্যে আয়রন থাকে। আয়রনের কালার কি, লাল। কল যখন পাম্প করিস দীর্ঘদিন যাবত, যে কলে আয়রন থাকে সেই কলপাটটা কি লাল হয়ে যায় না? হ্যাঁ, জামা কাপড় ধুলে লাল হয়ে যায় না? তার মানে আয়রনের কালার লাল। তো এবার আয়রনের কালার যদি লাল হয় তাহলে রক্তের কালার ওই জন্য লাল। তো এবার এই যে লালটা কমে যাওয়া, আমি কি বললাম একটু আগে, অ্যানিমিয়া। সেম এটার ক্ষেত্রে অ্যানিমিয়া হয়, যেটা ভাবে মনে রাখতে হবে। তাহলে বি গেল। হ্যাঁ, বি এর এই কটা পড়িস তাহলে। আর বি পাওয়া যায় মোটামুটি এই যে গম, ভুট্টা, মানে যেগুলো আমরা শস্য জাতীয় খাদ্য, চাল, শস্য কাদের বলে, ডাল, ভুট্টা, জব, বাজরা, এগুলোকে বলে শস্য। শর্করা 3 ধরনের খাবার আমাদের দরকার, সেটা শর্করা, প্রোটিন, ফ্যাট। শর্করা হলো যে এই একটা চাল, চালের দানা, হরলিক্সে পাওয়া যায় না। চালের মাঝখানে দেখবি এরকম গাঢ় একটা সাদা অংশ থাকে, এইটাকে বলা হয় শ্বেতসার বা শর্করা। বাইরে যেগুলো থাকে সেগুলো নট শর্করা, সেগুলোকে বলা হয় স্টার্চ। ওই সেম জিনিস, এটারই আর এক নাম কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট হলো জটিল ফর্ম, শর্করা হলো সরল ফর্ম। কার্বোহাইড্রেট ভাঙে হয় শর্করা। তো এইবার হলো এই যে গাঢ়টা, আমরা যে পলিশ চাল খাই, বা কি বলে এটাকে, আরে বাসমতি চাল, চিকন চাল খাই। চিকন চাল খেলে কি হয়, চিকন চালে মেশিনে চালটাকে পলিশ করে, পলিশ করতে 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 কি করে, এই মাঝখানেরটাই আউট হয়ে যায়, থাকে কি খালি এই যে বাইরের টুকু, যেখানে কোনো নিউট্রিশন গুণ থাকে না। আর যারা দেখবি ঢেকি ছাটা চাল বা বাড়িতে নিজের জমিতে চাষ করা চাল খায়, তারা এই শুদ্ধ জিনিসটা শুদ্ধ খায়, আর এটাই আমাদের দরকার। তুই এত ভাত খাস, সারাদিনে 3 বার 4 বার ভাত খাস, কিন্তু মোটা হইস না। কিন্তু ভাত খেলে কিন্তু মোটা হবে। 4 বার যদি যে ভাত খায়, অল্প খা বেশি খা, সে মোটা হইতে বাধ্য। শর্করার কাজই হলো তোকে ফুলাই দিবে, ফুলাই দিবে তোকে। তা এবার দেখবি যে আমরা ভাত খাই তাও মোটা হয় না, কেন হয় না? কারণ এই যে পলিশ করতে করতে আসল জিনিসটা ওরা বের করে দেয়। হ্যাঁ, ডালের ক্ষেত্রেও সেম জিনিস হয়। ডালও যদি ভালো করে লক্ষ্য করিস, ডালের ভিতরেও, ডাল যেহেতু হলুদ নীল বিভিন্ন কালারের হয়, বুঝি না আমরা, ডালের মধ্যে এরকম শর্করা থাকে। হ্যাঁ, সব ডালই থাকে। দেখবি সবসময় ডাল চাল কেনার সময় চকচকা যে জিনিসগুলো তোর চোখের সামনে রাখবে। এবার চকচকা জিনিস যদি তুই কিনতে চাস, ভালো লাগে দেখতে, তাহলে তুই ভুল করবি। আর যেগুলো দেখবি মরা, পোকা ধরছে, সেই জিনিসগুলো যদি কিনিস, সেগুলোই পুষ্টিকর জিনিস। পোকা সবসময় মনে রাখবি, দেখ পোকা বা আমাদের যে অ্যানিমেল গুলো আছে, সেগুলো কি সবসময় ভালো জিনিসটা করে খায়। কোন জিনিসটা খাবে তাহলে? ওই যে মরা, পচা, সরা, ওই সব জায়গাতেই পোকা জন্মায়। এবার দেখিস তো বাসমতি চালের বস্তায় কোনোদিন পোকা ধরছে নাকি? ধরবে না, ওখানে তো পুষ্টিই নেই, আমি কি করবো ওখানে খাই? আর আমরা ওটাই খাই। বাসমতি আবার সব বাসমতি না, কিন্তু ওটা ভাবিস না, যেগুলা কম দামে বাসমতি সেটার কথা বললাম। অত আমি জানি না কোয়ালিটি সব বাসমতি। এখন ইন্ডিয়া গেট নিয়ে তুই বলবি সেটা না, ইন্ডিয়া গেটের দাম 500 টাকা না, এই কারণেই নেয়, ওটা আলাদা জিনিস। বা খালি বাসমতি চাল না, মিনিগেট চাল আছে, কাটারি চাল আছে, ভুট চাল আছে, সেই চালগুলোর মধ্যেও হয়। পলিশিং জিনিস নেওয়া যাবে, মেন কথা হলো এটা। ওই জন্য অ্যাড দেয় না, দেখবি টাটা আনপলিশ চাল। আনপলিশড কেন? মানে পলিশ করা মানে ওর মধ্যে মোমের একটা আস্তরণ নেই। তো মোম খাওয়া কি আমাদের শরীরের পক্ষে ভালো না, এই জন্য বলে আনপলিশড চাল। তাহলে বি গেল, বি মোটামুটি কোথায় গেল, হইলো? লাস্ট আসলো ভিটামিন সি, ভিট সি।
খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের শরীরের পক্ষে। ভিটামিন সি হলো আমাদের কি করে, ইমিউনিটিকে স্ট্রং করে। এটা সবাই জানি, সকালে উঠে লেবু খায় লোকে, সর্দি লাগলে ইয়ে হয় হ্যান করে, তাহলে ভিটামিন সি। এবার ভিটামিন সি কোথায় থাকে? ভিটামিন সি থাকে যে কোনো টক জাতীয় ফলের মধ্যে থাকে। হলুদ একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ আছে হলুদের। অ্যান্টি ব্যাকটেরিয়াল মানে বুঝলি, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। যখন কোথাও কাটবে তখন এটা কি উন্মুক্ত হয়ে গেল, নেকেড হয়ে গেল, আর বায়ুতে অনেক ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস ঘুরে বেড়ায়, তখন কি ওরা এখানে জমা হবে, জমা এখানে ইনফেকশন তৈরি করবে। তা হলুদটার মধ্যে একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ থাকে, ন্যাচারালি বলে, জ্বালা করে না, করে তো করবে, সে জ্বালা করে অন্য কারণে, লবণ দিলেও জ্বালা করে, সেটা অন্য কারণে। জ্বালা করা মানে ভালো, হলুদ আমরা ওই কারণেই দিই। জ্বালা যে হলুদ না করবে সেটা হলুদ খারাপ হবে। না না, খারাপ। এবার তুই আর সানরাইজের হলুদ এনে দিলে তো আর হবে না, ভালো অরিজিনাল হলুদ। হ্যাঁ, সানরাইজের হলুদ দিলে কিন্তু হবে। তাহলে এবার হলো কি ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। এরা সবার ফার্স্ট দিন বলছিলাম কি অ্যাসিড, অ্যাসিড আর ক্ষার। অ্যাসিড কাকে বলে, ক্ষার কাকে বলে বলো তো? অ্যাসিড টক, এটা তো অ্যাসিডের ধর্ম, টক হলো অ্যাসিডের ধর্ম। অ্যাসিড আর ক্ষার বলছিলাম, মনে আছে? এইভাবে এই একটা কি, দিস ইজ এ স্কেল, and the name of this scale is pH scale. কি? pH scale। আর pH scale এর pH এর ফুল ফর্ম কি? পাওয়ার অফ হাইড্রোজেন। পাওয়ার অফ হাইড্রোজেন মানে হাইড্রোজেনের পাওয়ারের উপর ডিপেন্ড করে এই স্কেলটাকে বানানো হচ্ছে। তাহলে হাইড্রোজেনের পাওয়ার এখানে 1, এখানে 2, এখানে 3, 4, 5, 6, এটা 7, 8, 9, 10, 11, 12, 14। হ্যাঁ, 1 থেকে 14 অব্দি থাকে। তা হাইড্রোজেনের পাওয়ার 1 থেকে 14 অব্দি। তো এইবার এই 7টা হলো মিডিল। এবার 7-এর এই পাশে মানে 7-এর থেকে কম যারা, তাদেরকে বলা হয় অ্যাসিড। যার ধর্ম কি, যার ধর্ম হলো কি স্বাদে টক। অ্যাসিড যদি চাটিস তুই তাহলে কি লাগবে, টক লাগবে, নর্মালি তাই লাগে। যখন পরবর্তী 11-12 যখন উঠবি, যদি সায়েন্স নিয়ে পড়িস, কেমিস্ট্রিতে প্র্যাকটিক্যাল আছে, অ্যাসিডে চাটলে টক লাগবে, আবার বেশি নিয়ে চাটলে মুখই খুলে যাবে। অ্যাসিডের স্বাদ কি হয়, টক। এবার আমরা সেই ওই লঘু সালফুরিক অ্যাসিড, হ্যাঁ ওটা তো ওতে অ্যাসিড আছে। কি বললাম, যে কোনো টক জাতীয় ফল মানে টক হওয়া মানে অ্যাসিড। ভিনেগারের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড থাকে, অ্যাপেলের মধ্যে ম্যালিক অ্যাসিড থাকে। এবার 2 ধরনের অ্যাসিড হয়। নিউক্লিক একটা অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড আলাদা জিনিস, ওইটা অ্যাসিড না, তাই বলে। তোমার নিউক্লিক অ্যাসিড বলে, এটা তো রহস্য ভেদ করা মুশকিল। নিউক্লিক অ্যাসিড কি বলতো? আরএনএ বা ডিএনএ। হ্যাঁ, তো ওইটার কথা বলবো। আরএনএ ডিএনএটা কি, একটা সূক্ষ্ম জিনিস, ওটাকে একটু টেস্ট করতে পারবি? না। ওরও ধর্ম অ্যাসিডের সাথে সিমিলারিটির জন্য ওকে অ্যাসিড বলা। এবার ওর মধ্যে অ্যাসিডের বেসিক প্রপার্টি যদি দেখিস, এখন তোকে ইয়েতে ঢুকতে হবে, মলিকুলার বায়োলজিতে ঢুকতে হবে। মলিকুলার বায়োলজি মানে একটা জিনিসের ভিতরে ঢোকা। একটা অ্যাসিডের একটা ছোট্ট বিন্দু, সেটার ভিতরে কি কি আছে, তার স্ট্রাকচারটা কিরকম। স্ট্রাকচার বলতে যে কোনো জিনিস কার্বন দিয়ে তৈরি, এরকম কার্বন শৃঙ্খল দিয়ে তৈরি, কার্বন। এবার কার্বনের মধ্যে এখানে হয় কারো H লাগে, কারো P লাগে, কারো Z লাগে, কিছু না কিছু লাগে, এটাকে বলা হয় স্ট্রাকচার। এই স্ট্রাকচার কিন্তু ওইভাবে খোলা দেখতে পারবি না। তুই ভাবলি আমি ল্যাবে নিয়ে গিয়ে খুললাম, ওই এরকম দেখা যাচ্ছে C এর মধ্যে H লাগানো আছে, না, এটা কাল্পনিক, সবকিছু কাল্পনিক। ফিজিক্স কেমিস্ট্রি কাল্পনিক জিনিস। এই যে আজকে শব্দ যে যাচ্ছে, আমি যে কথা বলছি, ওয়েব সবসময় কিরকম করে যায়, এইভাবে যায়, আমরা পড়ে আসছি। তুই কি দেখতে পাচ্ছিস না? কোন যন্ত্র আছে যে যন্ত্র দিয়ে দেখলে বোঝা যাবে যে আওয়াজ এইভাবে যাচ্ছে? এটাও একটা কাল্পনিক জিনিস। আওয়াজ, লাইট সব এরকম করে যায়, ওয়েব সবসময় এরকম করে। কেন? এটা আমরা কিসের থেকে ধারণা পাইছি? সমুদ্রের ঢেউ, নদীর ঢেউ, দেখিস না এরকম হয় না? এটার থেকে একটা ধারণা নিয়েছি যে এরকম করে যায়। সবকিছু কাল্পনিক, তোকে ভাইবে দিতে হবে। অ্যাসিড কি? 7-এর কম যেগুলো, যার পাওয়ার অফ হাইড্রোজেন বা হাইড্রোজেনের পরিমাণ যার 7-এর কম, তাদের বলা হয় অ্যাসিড। আর 7-এর থেকে বেশি হলে সেগুলোকে বলা হয় ক্ষার। তো এবার অ্যাসিড আবার 2 প্রকার, একটা কি মৃদু অ্যাসিড, একটা তীব্র অ্যাসিড।
যাদের পাওয়ার হলো 1 থেকে 2 3 এর মধ্যে তাদের তীব্র অ্যাসিড বলা হয়, যেমন কি সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। আর যাদের পাওয়ার 3 এর থেকে বেশি তাদের মৃদু অ্যাসিড বলা হয়, যেমন এই যে সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। কোথায় কি থাকে, কোন ফলে কি থাকে, এইটা পড়ছিস, আলাদা করে বললাম। এটা আসে পরে, খনিজ লবণ কি। তাহলে এ হলো একটা অ্যাসিড। তাহলে অ্যাসিডের প্রপার্টি কি, আমি কি বললাম, অ্যাসিডের প্রপার্টি হলো টক। তাহলে ভিটামিন সি ও ওয়ান টাইপ অফ টক জাতীয় জিনিস। আর ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, অ্যাসকর্বিক অ্যাসিড। এবার লেখ ভিটামিন সি, নিচে লেখ অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে লেখ, লিখছিস ভাই? এবার লেখ অ্যাসকর্বিক অ্যাসিড। এতক্ষণ ধরে কি বলি, এই যে অ্যাসকর্বিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? যে কোনো টক জাতীয় ফলে পাওয়া যায়। যে কোনো টক জাতীয় ফলে ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, এবং যে কোনো ধরনের টক জাতীয় ফলে এই ভিটামিন সি পাওয়া যায়। সব থেকে বেশি লেবু, আমলা, আমলার মধ্যে সব থেকে বেশি পাওয়া যায় আমলা। হ্যাঁ হ্যাঁ, রোগ হয় হলো, একটা গল্প বলি এর আগে, এইটা পড়ছিস হয়তো। একদল কিছু ইউরোপিয়ান কিছু নাবিক ছিল। তা কি করতো ওরা, যখন ওই যে শাসন মানে একটা দেশকে কবজা করতে যাইতো, তা অনেকজন নাবিক মিলে একটা নৌকাতে চড়ে বা একটা জাহাজে চড়ে সমুদ্রে, এবার সমুদ্রে যাইতে তো 1 দিন 2 দিন লাগে না, 7 মাস 8 মাস 10 মাস এরকম করে সময় লাগে একটা জায়গায় পৌঁছায়। তো এবার যাইতো, দিনের পর দিন জার্নি করার ফলে ওদের খাওয়াতে কি টক জাতীয় ফলের বা টক জিনিসটা একটু কম হয়ে গেছিল। তার জন্য কি হলো, 1 বছর 2 বছর পরে তাদের মধ্যে কি দেখা গেল, যে ওদের দাঁতের মধ্যে একটা ক্ষয় দেখা যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটা লক্ষ্য করলো। এই জিনিসটা লক্ষ্য করার পরে এক বিজ্ঞানী এই জিনিসটা লক্ষ্য করার পরে কি করলো, যখন ওরা রিটার্ন আসলো তখন ওদের খাওয়ার মধ্যে লেবু, তখন অন্য টক জাতীয় ফলের থেকে লেবুটা বেশি পাওয়া যেত, লেবুটা ওদের খাওয়ার মেনুতে অ্যাড করলো। এবার লেবু খাওয়ার মোটামুটি 1 2 3 4 দিন 7 দিন পরে এদের এই দাঁতের যে রোগটা, সেই রোগটা সেরে গেল। তারপর থেকেই এই লেবুটা কি আমাদের দাঁতের সাথে সম্পর্কিত একটা জিনিস। এবার লেবু বা টক জাতীয় বা ভিটামিন সি যদি না খাস, তাহলে তোরও দাঁত পড়ে যাবে, ক্ষয়ে যাবে। আর এই রোগটাকে বলা হয় স্কারভি। কি বলা হয়? স্কারভি। ভিটামিন সি এর অভাবে যে রোগটা হয়, দাঁতের মধ্যে দাঁত ক্ষয়ে যায় বা দাঁত পড়ে যায়, সেই রোগটাকে বলা হয় স্কারভি। কি বলা হয়? স্কারভি। স্কারভি কোথায় হয়? দাঁতের মধ্যে হয়। দাঁত ক্ষয়ে যাওয়াকে বলা হয় স্কারভি। তাছাড়াও আর কি কাজ করে? আজ ইমিউনিটি বাড়ায় বললামই তো। স্কারভি, এই যে এই বানানটা, ওইটাও স্কারভি, SCURVY, SCURVY। এছাড়া কি বললাম, রোগ প্রতিরোধ করতে সহায়তা করে ভিটামিন সি, রোগটাকে প্রতিরোধ করতে সহায়তা করে। যখনই দেখবি সর্দি জ্বর লাগে, সরি, যখনই সর্দি জ্বর হয় তখনই ভিটামিন সি খাওয়া খুব প্রয়োজন। তাতে কি হয়, আমাদের রোগ প্রতিরোধ খাইতে হবে। আমি সকালে উঠে আমলার জুস খাই। বার্ধক্য মানে বুড়া হয়ে যাসটা, অনেকে দেখবি 30-35 বছরের চামড়া ঢুলে যায়, কুচকায় যায়। সেটা প্রতিরোধ করার জন্য কি ভিটামিন সি, বার্ধক্য প্রতিরোধ মানে চামড়া ঢুলে যায়, সেটাও প্রতিরোধ করার জন্য কি ভিটামিন সি খুব উপকারী। গেল। এবারে যে হাড় আর দাঁত, দাঁতের মধ্যেও কি থাকে? ক্যালসিয়াম থাকে। দাঁতও কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম দিয়ে তৈরি। তাহলে ভিটামিন ডি কিন্তু, সি কিন্তু ক্যালসিয়ামের সাথেও জড়িত। আচ্ছা, এই গেল ভিটামিন। ভিটামিন কি আমাদের দেহের জন্য উপকারী একটা মৌল। ভিটামিন শেষ। এবার তাহলে একটা রিভিশন করে নেই। ভিটামিন আমাদের কি, প্রথমে বলি ভিটামিন কি। ভিটামিন কি যদি সংজ্ঞা বলি, ভিটামিনের কি, বই দেখে বল, তাও বল। ভিটামিন কি? আগে এই জিনিসটা তো জানবি যে ভিটামিন। হ্যাঁ,
করে তাকে ভিটামিন দেয়। স্বাভাবিক খাদ্যের মধ্যে স্বাভাবিকভাবে উপস্থিত থেকে, মানে যে কোনো খাবারের মধ্যে উপস্থিত থাকবে থেকে কি করবে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা, পুষ্টি এবং বৃদ্ধি, এই তিনটা জিনিস মনে রাখবে। অ্যাটেনশন, রোগ প্রতিরোধ ক্ষমতা, পুষ্টি এবং বৃদ্ধি, এই তিনটা জিনিসে সহায়তা করবে, তাকেই ভিটামিন বলা হয়। বোঝা গেল? খাবার, এটা শুনতো, খাবারের মধ্যে উপস্থিত থেকে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা, পুষ্টি এবং বৃদ্ধিতে সহায়তা করে যে মৌলটি, তাকেই বলা হয় ভিটামিন। এবার ভিটামিন বেশি খাওয়া ভালো না, আবার কম খাওয়া মানে কম হওয়াও ভালো না। বেশি খাইলে অন্য এক ধরনের রোগ হয়ে যাবে। ভিটামিন এমন একটা জিনিস যেটাকে বেশি খাওয়া ভালো না, আবার বডির থেকে কম হয়ে যাওয়াটাও ভালো না। যদি ভিটামিনকে একটা নির্দিষ্ট লেভেলেই রাখতে হবে বডি, সেটা বডি নিজেই করে নেয়। তো তুই বুঝবি না যে আমার এতটুকু খাইলে হবে, অতটুকু খাইলে হবে, অটোমেটিক। এবার যে কি হয় সেটা জানি না আমি। এবার কি, যদি বেশি খেয়ে ফেলিস বা বেশি হয়ে যায় বডিতে ভিটামিনের পরিমাণ, সেটাকে বলা হয় প্রোভিটামিনাস। প্রোভিটামিন, হ্যাঁ, প্রোভিটামিন। প্রো মানে বেশি, প্রো বলে না, প্রো খেলোয়াড়। প্রো খেলোয়াড় মানে কি, বেশি। যখন ভিটামিনটা বেশি হয়ে যাবে তখন সেটাকে বলে প্রোভিটামিনোসিস। যে রোগটা হবে বা রোগ যেগুলো হবে সেগুলোকে মানে ভিটামিনের অধিক্যর জন্য যে রোগটা হয় সেটাকে প্রোভিটামিন। আর অ্যান্টি মানে তো জানিস, অ্যান্টি মানে সবসময় কি, তোর অ্যান্টি। অ্যান্টি মানে কি, তোর বিরোধী। তাহলে ভিটামিনের বিরোধী যদি কিছু খাই তাহলে সেটাকে অ্যান্টি ভিটামিন বলা হয়। সরি, প্রো না, না না, প্রো না, বেশি খেলে হয় হাইপার ভিটামিনোসিস। হ্যাঁ, হাইপার। হাইপার মানে কি, হাইপার মানে কি, হাইপার হয়ে যায়, যদি বেশি হয়ে যায়, রাগ বেশি হয়ে যায়, হাইপার ভিটামিনোসিস। হ্যাঁ, ভিটামিন যদি দেহেতে বেশি হয়ে যায় সেটাকে বলবো হাইপার ভিটামিনোসিস। হ্যাঁ, কি লেখা আছে? যেসব জৈব থেকে প্রাণীর ভিটামিন উৎপন্ন করা হয়। হ্যাঁ, যেমন ওই যে খাদ্য, পালং শাক। পালং শাকের মধ্যে ভিটামিন কি থাকে, কি থাকে, কি থাকে? তো এত লেখাইলাম, কি লেখাইলাম? হ্যাঁ, ভিটামিন সি থাকে। পালং শাক কবে থেকে টক হইলো খাইতে? ভিটামিন সি থাকে। আমি জানি না, আমি এখন অত কিছু আমার মনে আছে, তোরা অ্যান্সার দি। পালং শাকে কি ভিটামিন থাকে রে? আমি জানি না তো, আমি কি বললাম, আমি ভুলে গেছি। শাকসবজি, মানে সবুজ শাকসবজিতে কি ভিটামিন? এটা এই যে যেটা লেখাইলাম এই জিনিসটা এইদিকে শোন, এদিকে সবুজ, ওই ইয়ে থাকে না। হ্যাঁ হ্যাঁ, সে হইতে পারে, এ থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি পালং শাকে যে জিনিসটা লিখাইছি, হ্যাঁ, সেই জিনিসটা সকালবেলা 10 ফিট আর রাত্রি ঘুমানো যাওয়ার সময় 10 ফিট করে দেখবি, খেলি পড়তে হবে, ডেইলি দেখবি। 20 দিন দেখ, 21 দিন দেখ, তারপরে আর তোকে দেখতে হবে না। আমি বলবো কথা বাইরে যদি চলিস তাহলে পারবি, আদারওয়াইজ পারবি না। 21 দিন পর পর দেখতে হবে। তুই নিজে পড়িস না, ডাং না খাইলে হয় না। দেখি আমি মারবো না, তাও মারতে বারণ করিস, ইয়ে করিস। নিজে পড়বি না, ওকে কেন ডিস্টার্ব করতেছিস? হ্যাঁ, কইলে গেল না, কইলে গেল না। তাহলে যে খাদ্য থেকে, এরপরে তুই খাবি কিন্তু হলুদ। অ্যান্টি মানে কি, বিরোধী, ভিটামিনের বিরোধী জিনিস, যেটা খাইলে ভিটামিনের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তাকে অ্যান্টি ভিটামিন। এমন কিছু জিনিস আছে যেটা খেলে ভিটামিনের কার্যকারিতা দেহের মধ্যে নষ্ট হয়ে যায়, সেটাকে বলা অ্যান্টি। অ্যান্টি মানে সবসময় বিরোধী, অ্যান্টি মানে কি, বিরোধী। তাহলে ভিটামিনের বিরোধী যে জিনিসগুলো সেগুলোকে বলা অ্যান্টি ভিটামিন। গেল। এবার ভিটামিন ছাড়া, আচ্ছা, একটা হাইপার ভিটামিনোসিস বললাম, হাইপার মানে বেশি, ভিটামিনের পরিমাণ যখন দেহে বেশি হয়ে যাবে সেটাকে হাইপার, আর যখন ভিটামিনের পরিমাণ কম হয়ে যাবে হাইপো। হাইপো আর হাইপার গেল। হাইপার মানে বেশি, হাইপো মানে কম। মনে থাকবে, হাইপার কখন হবে, যখন ভিটামিনের পরিমাণ বেড়ে যাবে, তার ফলে যেসব রোগ হবে হাইপার ভিটামিনোসিস বলবো, আর যখন কমবে তখন হাইপো।
সিলেবাসে নাই মনে হয়। তারপরে ভিটামিন ছাড়াও আমাদের দেহে কিছু খনিজ মৌল বা মিনারেলস বলতে কি বোঝায়? মিনারেলস ওই যে অ্যাকোয়াগার্ডে অ্যাড দেয় না, যে জলের মধ্যে এক্সট্রা অ্যাডেড মিনারেলস। তো মিনারেলস, তারপরে বিভিন্ন জলের বোতল যে কিনিস, জলের বোতলের মধ্যেও লেখা থাকে অ্যাডেড মিনারেলস। তো এই মিনারেলস মানে কি? খনিজ মৌল। খনিজ থেকে যেগুলো পাওয়া যায় সেগুলোকে মিনারেলস বলা হয়। খনি বলতে কি বোঝায়? পাহাড় কাইটে আমরা কি লোহা বের করি, তামা বের করি, হ্যান বের করি, তেন বের করি। তারপর পাথর বা বিভিন্ন পাহাড়ে গেলে কি বলতো, ঝর্ণার জল খায়, গ্লেশিয়ারের জল খায়। কেন খায়? এই গ্লেশিয়ারের জল বা ঝর্ণার জলে প্রচুর পরিমাণে খনিজ মৌল বা মিনারেলস থাকে। তো সেগুলোর মধ্যে কি কি পাওয়া যায়? মনে কর পটাশিয়াম, সোডিয়াম, এগুলো হলো ম্যাগনেসিয়াম, এগুলো হলো ওই রাসায়নিক সংকেত। হ্যাঁ, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো হলো খনিজ মৌল বা লবণ, যেগুলোকে বলি লবণও বলে এক কথায়। হ্যাঁ, এগুলো কই থাকে? বিভিন্ন খাদ্যর মধ্যেও থাকে বা বাইরে থেকে আমরা আলাদাভাবে ইনটেক করি। যেমন খাবার লবণ, সাদা লবণ আমরা ডেইলি খাই। ডেইলি খাওয়া তুই বন্ধ করে দেখ, কি হয় তোর? কি হবে? যখন দেহে লবণের পরিমাণ কমে যাবে তখন কি হবে? তোর ডিহাইড্রেশন হবে। কি হবে? ডিহাইড্রেশন কথার অর্থ, হাইড্রেশন কথার অর্থ কি? হাইড্রেশন এই কথাটা আমাদের 11-এ পড়তাম যখন, এক কেমিস্ট্রি টিচার ছিল এই ব্যাপারটা, হাইড্রোজেন। আমি বলতে পারতেছি না এখন, কথাটা উনি যা বলতে হাসি পেতে হবে। হাইড্রেশন কথার অর্থ কি? হাইড্রেশন। হাইড্রা কথার অর্থ, হাইড্রা কথার অর্থ হলো জল। হাইড্রা কথার অর্থ হলো জল, হাইড্রো। এবার হাইড্রেশন কথার অর্থ মানে জলের সাথে সম্পর্কিত। আর ডিহাইড্রেশন, ডি মানে কি? যখন জলটা বেরিয়ে যাবে, মানে দেহে জলের পরিমাণ কমে যাওয়াকে বলে ডিহাইড্রেশন। তো কখন কয়, মানে কিভাবে কমে, কেন কমে? জল তো আমরা ঠিকই আছে না বডিতে, কারণ আমরা জানি যে 60% বডি আমাদের জল দিয়ে তৈরি। তো জল তো আমার বডিতে ঠিকই আছে না। যদি জল কমে যায় তার মানে কি ওইটাও কমে যাবে আমাদের বডির, তাই তো? কিন্তু তারপরেও কি আমাদের ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন কখন হয়? মনে কর সারাদিন জল না খেয়ে থাকলে, বা তোর মনে কর কোথাও গেছিস ঘুরতে এমন জায়গায়, গরম যুক্ত জায়গায় যেখানে ঘাম বেশি হয়, সেখানে গেলে ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন হলে কি হবে? মাথা ঘুরে যায়। তখন আমরা কি খাই? ওআরএস খাই। ওআরএস খাই তো। এবার এই ওআরএস এর মধ্যে কি থাকে? এই সোডিয়াম আর পটাশিয়াম বলে দুটো লবণ থাকে। এবার এইখানে যদি এই প্রসিডিওরটা বুঝাই, এটা একটু ভালো করে বোঝ। একটা সেল, হ্যাঁ, একটা সেল মানে কোষ, যে কোনো কোষ হতে পারে। একটা কোষ, কোষের ভিতরে একটা পরিবেশ আছে আর বাইরে একটা পরিবেশ আছে, আছে তো? ভিতরের পরিবেশে সোডিয়াম আর পটাশিয়াম আছে, বাইরের পরিবেশেও সোডিয়াম আর পটাশিয়াম আছে। হ্যাঁ, যখন আমি একটা জিনিস বলি, কিসমিসের ব্যাপারটা দিয়ে ভাব। কিসমিস যখন জল টানবে, কখন টানবে? যখন ওকে, হ্যাঁ, অভিশ্রবণ তো পদ্ধতিটা। কখন টানবে? যখন জলের মধ্যে ওকে ভিজায় রাখবে। এবার ভিজায় রাখলেই খালি টানবে নাকি? আজকে বলবো একটা জিনিস, এটা করে দেখিস টানে নাকি। এবার একটা জিনিস করবি কি, কিসমিসটা যে জলটাতে তুই ভিজাবি সেই জলটাতে 2 চামচ লবণ দিব, 2 থেকে 3 চামচ, মানে যাতে গাঢ় হয় আর কি, লবণাক্ত হয় জলটা। তারপরে কিসমিসটা ভিজায় দেখিস তো ফলে কি ফলে না? কেন ফুলবে না ভাই? কারণ কিসমিসের ঘনত্বটা দেখো বলে, কিসমিসের ঘনত্ব জলের ঘনত্বটা, কিসমিসের ঘনত্ব না রে, কিসমিসের ভিতরে যে কোষটা আছে তার ভেতরের যে ঘনত্ব আর বাইরের যে ঘনত্ব, সেটার তারতম্যের জন্য এই কেসটা হয়। হ্যাঁ, ভালো, গুড। তাহলে কি হলো, আজকে এই জিনিসটা করে দেখিস। বেশি কিসমিস নষ্ট করতে হবে না, একটা কিসমিসই নিস। একটা কিসমিস নিয়ে একটা বাটিতে মনে কর অল্প একটু জল দিলি, জল দিয়ে ওখানে 1 চামচ লবণ দিয়ে আগে গুলাবি লবণটা, তারপরে কিসমিসটা দিবি। পরের দিন দেখিস ওটা ফলে কিনা। হ্যাঁ, তাহলে খাইতে পারিস, নো প্রবলেম, তাতে কোনো অসুবিধা। আর আরো একটা করতে পারিস, আর যদি আঙ্গুর থাকে বাড়িতে, আঙ্গুরটাকেও সেম জিনিস করি, যে তোর ওই লবণ, ওই সেম জলেই আঙ্গুরটাকেও চুপাই রাখিস, দেখবি আঙ্গুরটা চুপসে যাবে পরের দিন। তো কেন হয়? এই যে একটা সেলের ভিতরে কি থাকে? এই দুটা লবণ থাকে, সোডিয়াম আর পটাশিয়াম। আর সেলের বাইরেও কি থাকে? সোডিয়াম আর পটাশিয়াম। তো যখন সেলের ভিতরে সোডিয়াম, মনে করো সোডিয়াম পটাশিয়াম সেলের ভিতরে 100টা আছে আর বাইরে আছে 50টা, তখন কি হবে জিনিসটা?
মেনটেন করতে হবে, তো মেনটেন করার জন্য কি হবে, আমাকে 150 কে হাফ করলে কত হয়, এটা আর এটা মিলায় কত হয়, 150 হয়। 150 কে যদি আমি হাফ করি তাহলে 75 পাবো। তাহলে এখানে 75, এখানে 75 করতে হলে কি করতে হবে, ভিতরের থেকে জল বাইরে বের করে দিতে হবে। তাই তো? তাই তো? যখন ভেতরে বেশি বাইরে কম, তখন কি, যদি সমান করতে হয় তখন কি করতে হবে, ভেতরের থেকে বাইরে বের করে দিতে হবে। তো এই জিনিসটা কখন হবে, যখন আমাদের ডিহাইড্রেশন হয়, বাইরের পরিবেশ এত উষ্ণ বা বাইরের ঘনত্ব এত বেশি আর ভেতরের ঘনত্ব কম, সরি বেশি, তাহলে কি হবে, ভেতর থেকে বাইরের দিকে জল বেরোতে থাকে। আর জল যখন বেরোবে, জলের সাথে এই দুটো জিনিসও বেরোয় যাবে। যখনই বেরোবে সেটাকেই লবণ, যখনই তোর দেহের থেকে বেরোয় যাবে তখনই কি হবে, তোর ডিহাইড্রেশন হবে। জল জল কমাই মানে লবণ কমা, সোজা কথা। আর যখন উল্টাটা হবে, ভেতরে মনে কর 100, বাইরে 100, ভিতরে 50, তখন কি হবে, জল বাইরে থেকে ভেতরে ঢুকবে। এটা একটা এক্সাম্পল বলি, যে সামুদ্রিক কোনো মাছকে যদি নিয়ে এসে পুকুরের মধ্যে ছাড়িস, তাহলে কি হবে তার, চ্যারেড না কি হবে, হ্যাঁ দেহ কেমন, সমুদ্রের মাছকে আমি নদীতে আনলাম, কেন, মানে ইয়ে কর, এক্সপ্লেন কর। কারণ সমুদ্র মানে লবণাক্ত জল, লবণাক্ত জলের মাছের মানে দেহটা কি বলে, ঘনত্বটা বেশি আর কি, দেহ কোষে। আর আমাদের সাধারণত জলের মানে সাধারণ যে পুকুরের জল, মিষ্টি জল, মিষ্টি জল, এর ঘনত্বটা সবথেকে কম। সেজন্য মানে দেহ থেকে জল বেরিয়ে আসে না, দেহতে জল প্রবেশ করে, দেহ থেকে জল বেরিয়ে, দেখ সমুদ্রের জলের ঘনত্ব কি বেশি, মানে সমুদ্রের জলে কি লবণের পরিমাণ বেশি, হ্যাঁ, ওইখানে ফুলে যাবে না, দাঁড়া বস, ফুলবে, ওই অন্য উল্টাটা ফুলবে, বস, বুঝছিস, কিন্তু এখন ক্লিয়ার হয়ে যাবে তোর কাছে, কনসেপ্ট ঠিক আছে। তাহলে কি হবে, সমুদ্র লবণের পরিমাণ বেশি, এবার সমুদ্রের ওই মাছটাকে যখন আমি নদীতে নিয়ে আসবো, নদীর জলে কি লবণের পরিমাণ নাই, কম, তাহলে এবার নদীর জলে লবণ নাই, কিন্তু সমুদ্রের যে মাছটা তারপর দেহে তো লবণের পরিমাণ বেশি, তাহলে কি হবে কেসটা, মাছের মধ্যে জল লবণ বেশি আছে আর জলের মধ্যে লবণ কম আছে, তখন কি হবে, বেশির থেকে কমের দিকে যাবে। বেশি, আমি কি বললাম, মেনটেন করবে, তখন বেশির থেকে কমের দিকে যাবে। যখনই জল দেহ থেকে বেরোতে থাকবে তখন কি হবে, চুপসে যাবে, আস্তে আস্তে মাছটা চুপসে যাবে। চুপসানো থাকে কোথায় দেখছিস তুই মাছ, এই দেখ এখানে মনে কর সমুদ্রের একটা মাছের দেহে 100টা লবণ আছে, হ্যাঁ, আর নদীর জলে 10টা লবণ আছে, কি হবে তখন, হ্যাঁ, তো মাছের থেকে যদি বেরোয় যায়, তোর দেহ থেকে যদি আমি জল বের করে নিই, তুই কি চুপসাবি না ফুলবি, তাইলে বোঝা গেল। আর এবার উল্টাটা আমি বলি, পুকুরের একটা মাছকে যদি আমি সমুদ্রে নিয়ে যাই, তখন কি হবে, পুকুরের একটা রুই মাছকে মনে করো আমি সমুদ্রে নিয়ে গেলাম, হ্যাঁ, এবার সমুদ্রে নিয়ে গেলে কি হবে, সমুদ্রের জলের কি ঘনত্ব বেশি, তার মানে সমুদ্রের জলে 100টা লবণ আছে আর মাছের দেহে 10টা লবণ আছে, তখন কি হবে, সমুদ্রের জলটা মাছের দেহে ঢুকতে থাকবে, যত ঢুকবে তত কি ফুলে যাবে, ফুলে ফাইটে একসময় মরে যাবে। এটা হলো বেসিক একটা সুন্দর করে সোজা ভাষায় তোকে এখন বোঝা গেছে কি কারণে হয়, বেশির থেকে কমের দিকে যাওয়াকে অভিশ্রবণ বলা, বেশি গাঢ়ত্বের থেকে কম গাঢ়ত্বের দিকে যাওয়াকে অভিশ্রবণ, অভিশ্রবণ না, ভুল বললাম, অভিশ্রবণ, ওটাকে ব্যাপন বলা। অভিশ্রবণ কম গাঢ়ত্বের থেকে বেশি গাঢ়ত্বের দিকে যায়, ওটা অন্য প্রসিডিওর। অভিশ্রবণের জন্য একটা ঝিল্লি লাগে, মাঝখানে পর্দা লাগে, অর্ধভেদ্য পর্দা বলে। অর্ধভেদ্য মানে কি, যেখান দিয়ে জলটা যাবে কিন্তু লবণটা যাবে, কিন্তু এখানে ঝিল্লির কোনো ব্যাপার নেই কিন্তু, হ্যাঁ। তো এই জন্য সমুদ্রের মাছকে তুমি নদীতে নিয়ে যেতে পারবে, নদীর মাছকে সমুদ্রে নিয়ে যেতে পারবো না, বোঝা গেল। হ্যাঁ, আর ওইভাবে এবার আমি এর আগের দিন এটা বলছিলাম না, এবার ইলিশ কি কোথাকার মাছ, ইলিশ হলো সামুদ্রিক মাছ, সে কিন্তু ডিম পারে নদীতে এসে, তাহলে সে কি করে বেঁচে থাকে, হ্যাঁ, ওই যে পরিবেশের সাথে মানিয়ে নেওয়াটা, এটাকে বলা হয় অভিযোজন। এই যে আমরা ঠান্ডা লাগতেছে, সোয়েটার পরে নিজেকে গরম করে নিচ্ছি, এটাকে বলা হয় অভিযোজন। সেম মাছও তাই করে, যেহেতু ওর প্রজনন, যদি এবার ইলিশ চাইলে সমুদ্রে দিতে পারতো বাচ্চা, ডিম দিতে পারতো, এবার দেয় না কেন, তারও কিছু কারণ আছে পার্টিকুলার। বাচ্চাদের দেহের জলের আর সমুদ্রের জলের মধ্যে কি হয়, গাঢ়ত্বের তারতম্য হয়, তার জন্য বাচ্চাগুলো মারাও যেতে পারে। তো সেই জন্য ওরা কি করে, বাচ্চাটা ইয়েতে দেয়, নদীতে দেয়। আর নদীতে দেওয়ার ফলে কি, নদীতে দেওয়ার ফলে আরো অনেক কারণ থাকে, একটা কারণ বললাম, মনে কর, হ্যাঁ,
বড় হওয়ার আগেই তো তোরা খায় ফেলিস, সমুদ্রে যাওয়ার তো সময় দিতে লাগবে। অ্যাকচুয়ালি ওদের ওটা লাইফ সাইকেল, ওরা ডিম পারে, ডিমগুলো বড় হয়, বাচ্চা হয়, আবার সমুদ্রে চলে যায়, আবার ওরা ডিম পাড়ার জন্য আসবে, এটাই ওদের লাইফ। তোরা সারাদিনে কি করিস? সকালে ঘুম থেকে উঠিস, খাওয়া দাওয়া করিস, ঘুরে বেড়াস, আড্ডা মারিস, রাত্রিবেলা গিয়ে ঘুমাইস। তোদের মতো তো ওরা করে না, ওদের কাজ আছে জীবনে। ওরা কি করে? জন্মাইলো, জন্মানোর পরে কিছুদিন ওইটা খেললো, খেলার পরে অতদূর পথ পাড়ি দিয়ে সমুদ্রে গেল, সমুদ্রে গিয়ে আরো বড় হইলো, বড় হয়ে আবার যখন ডিম দেওয়ার জন্য আবার ঘুরে আসলো। এইভাবে ওরা সারাদিনে কাজ করে। তুই সেটা করিস না। যদি নিজের কাজটা করতি তাহলে দেখতে আরো অনেক ভালো হইতো। সবাই সবার কাজ, হ্যাঁ ও বই পড়ে না ঠিক, হ্যাঁ সমুদ্রে যায় কি? ওইটাও একটা ব্যাপার আছে, ওটা আর্থ ম্যাগনিটিউড বলা হয়। আর্থের যে একটা চুম্বকীয় ধর্ম আছে, সেই ধর্মকে অনুসরণ করে করে যায়। এটা তুই পারবি না, কিছু কিছু কবিতরের থাকে, আর অনেক প্রাণীর আছে, সবারই থাকে। ওই যে পরিযায়ী পাখি বলি না আমরা, পরিযায়ী মানে কি? মনে কর রাশিয়ার উত্তর প্রান্তে কোনো পাখি, সেখানেই ওর বাসস্থান, সেখান থেকে ও রসিক বিলে আসে আমাদের তুফানগঞ্জে, এই ঠান্ডার সময় দেখা যায়। কেমন করে আসে? তোকে যদি হাঁটা পথে যেতে দিই, তোর হিম্মত নেই তুই রাশিয়ার উত্তরে যেতে। বাংলাদেশ যেতে হওয়াটা হ্যাঁ বললাম আমি, এখান থেকে 10,000 কিলোমিটার দূরে, তোর হিম্মতও নেই যাওয়ার, ক্ষমতাও নেই। হ্যাঁ ক্ষমতা নেই, হ্যাঁ। আরে না, তোকে আমি গাড়ি ঘোড়া খাবার দাও সব দিব, তোর তাও হিম্মত নেই যাওয়ার। এবার ওরা আসে কি করে? আর প্লেনও দিয়ে দিব, প্লেন দিয়ে তোকে পাইলটও দিয়ে দেবো, পাইলট কিছু জানে না, তোকে বলতে হবে রাস্তা, পাইলট তোকে নিয়ে যাইস, তুই পারবি না। ওদের ওদের শোন, সবকিছু টেকনোলজি আমরা বের করছি ঠিকই, কিন্তু এই টেকনোলজি গুলো বের করা হয়েছে ওদের থেকেই কিন্তু actually। এই যে আজকে প্লেন যখন ওড়ায়, বিভিন্ন সিনেমায় দেখিস না, এই বিভিন্ন ডিসপ্লের মধ্যে এই দেখায়, তো ওই যে ওগুলা ওই ধর্মগুলাকে কাজে লাগায়, বুঝলি? অত কিছু বুঝতে লাগবে না, মনে রাখ এটা আর্থের একটা ম্যাগনেটিউড পাওয়ার থাকে, ওই অনুসরণ করে ওদের ব্রেনের সাথে কানেক্ট হয়, ওরা ওই রাস্তাটাকে অনুসরণ করে করে আসে। এবার সে আসতে কিন্তু একদিন সময় লাগে না, ওই যে এখন মনে হয় বেরোয়েছে, সে বেরোয় উঠতে 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 আগামী শীতের সময় মনে করো আসবে। এটাই ওদের কাজ, এটাই ওদের কাজ। কেন আসে বলতো? এবার কেন আসে? যখন ঠান্ডার সময় ওদের ওখানে থাকার পরিবেশ থাকে না, মরে যাওয়ার চান্স থাকে, ওই জন্য ওরা গরমের দিকে চলে আসে। আবার যখন ঠান্ডা শেষ হয়ে যায় আবার চলে যায়। তাহলে গেল, তাহলে আমি যদি বলি সমুদ্রের মাছকে নদীতে আনলে কি হবে, নদীর মাছকে সমুদ্রে আনলে কি হবে, বোঝা গেল? যদি এক্সপ্লেন করা যায় ওই যে কিসমিসের এটা দিয়ে করি। আর এই যে এই লবণের পরিমাণটা ঠিক রাখার জন্য আমরা কি করি? ওআরএস খাই। ওআরএস এর ফুল ফর্ম হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। হ্যাঁ ওরাল রিহাইড্রেশন সলিউশন, এটা কোনোদিন হয়তো দেখিস নাই তোরা, আজকে দেখলি হয়তো, বা জানি না, দেখতেও পারিস। ওআরএস এর ফুল ফর্ম দেখছি, বুঝতে পারছি। তাহলে বললাম কেউ করতে পারে, অনেকেই দেখেনি, কারণ ইয়ের গায়ে লেখা থাকে ওআরএস, ওই ওআরএসই বলে ডাকে। ওআরএস এর ফুল ফর্ম যে কি, ওরাল মানে কি মুখ, মুখের রিহাইড্রেশন সলিউশন। রিহাইড্রেশন, ডিহাইড্রেশন আর রিহাইড্রেশন মানে কি? ডি মানে হলো কমে যাওয়া, জল কমে যাওয়া, রি মানে জলটাকে ঠিক করা, বোঝা গেল? ওই জন্য রিহাইড্রেশন সলিউশন। এবার এটা বানানো যায় বাড়িতে, কিভাবে বানানো যায়? হ্যাঁ, তখন দুধ লবণ আর চিনি দিলাম, হয়ে গেল। তাহলে মানে গরম জল করে গরম জল লাগবে না, ঠিক আছে, ঠান্ডা জলের মধ্যেই ঠান্ডা জলও লাগবে না, গরম জলও লাগবে না, ঠান্ডা জলও লাগবে, জল লাগবে। হ্যাঁ জল লাগবে, জল, জলের মধ্যে 3 ভাগ চিনি 1 ভাগ লবণ, তাহলে এটাকে কি করে ইস্টু হবে, 3:1 অনুপাতে দিতে হবে। 1 লিটার জলে, 1 লিটার জলে 3 ভাগ যদি চিনি দিস, 3 চামচ যদি চিনি দিস, 1 চামচ লবণ দিতে হবে, সেই অনুপাতটাকে। এবার তুই উল্টা পাল্টা দিলি, 3 ভাগ লবণ দিলি, 1 ভাগ চিনি দিলি, ঘন্টা বুঝতে হবে না। তো যে এটা বানায় খাইস বাড়িতে, এই জিনিসটা খেয়াল রাখবে। শরবত আলাদা জিনিস, শরবত মানুষ এমনি খায়, গরম লাগছে এমনি খাইতেছে। যখন ডিহাইড্রেশন হবে তখন খাবি ওআরএস। তা ওআরএস খাইলে এই অনুপাতে না বানায় খাইলে কিন্তু কোনো লাভ নেই। উল্টা আরো কি হবে, জল বেরো যাবে বডির থেকে, পায়খানা হতে পারে, ডিসেন্ট্রি হতে পারে, আর অনেক কিছু, ডায়রিয়া পর্যন্ত হতে পারে। আর একটা জিনিস বলি, তোরা তো খাস হয়তো, বাড়িতে বানানোর প্রয়োজন নেই, বাইরে থেকে 40 টাকার একটা ওআরএস কিনে এনে খাই। এবার ওআরএস কিনে এনে খাই না, ওআরএস এলটা কিনে এনে খাস তোরা, দেখবি ওআরএস এলটা কিনে এনে খাস। হ্যাঁ, কেউ দেখিস না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এখানে যতজন বসে আছিস কেউ আজ পর্যন্ত দেখিস না, দেখবিও না।
আর দেখছিস, এবার দেখছি আমি কেন বললাম বলতো, কি দেখছিস তুই? ওয়ারেস দেখছি। আরে ওআরএস তো সবাই দেখছে। ওআরএস একটা পাউডার পাওয়া যায়, একটা লিকুইডও পাওয়া যায়। তো ওআরএস এল এর ফুল ফর্ম হলো ওআরএস লিকুইড, মানে জলীয় আর কি, জুসের মতো। কিন্তু এলটা যে আছে, এই ধরনের প্যাকেট জাতীয় দেখবি কোনো যখন প্যাকেট কিনবি দোকানদার তোকে ওআরএস চাবি, ওআরএস এল দিয়ে দিবে। তো এবার প্যাকেটটা একটু ভালো করে পড়বি, সবকিছু নেওয়ার আগে একটু জিনিসটা পড়ে নিতে হয়। প্রথমে ডেট, ম্যানুফ্যাকচার আর এক্সপায়ারি দেখে নিলি, ওটা দেখলি ওষুধ খাওয়ার আগে বিশেষ করে, বা যে কোনো জিনিস খাওয়ার আগে। তারপরে দেখবি কি প্যাকেটের নিচে লেখা থাকে নট অ্যান ওআরএস, ভালো করে বড় বড় অক্ষরে লেখা থাকে, বড় না ঠিক মিডিয়াম অক্ষরে লেখা থাকে। ওয়ারেস। হ্যাঁ, ওআরএসএল, অরেঞ্জ কালারের প্যাকেট, পুরো অরেঞ্জের ছবি দেওয়া। হ্যাঁ দেখবি ওআরএসএল, কিন্তু নট ওআরএস। ওআরএস থাকলে আশা করি ঠিকই থাকে, ওআরএসএল। হ্যাঁ, দোকানে গেলে ওটাই দেয়, এখন সব দোকানদার এই জিনিসটাই করে যে ওআরএস এর এলটাই দেয় 40 টাকা, 45 টাকা দাম দেয় যত সময়। দাম বেশি ওয়ারেস। দাম বেশি না, ওআরএস এর দাম কম। আর এক প্যাকেট, এক ছোট প্যাকেট 25 টাকা পাওয়া যায়, বড় প্যাকেট হচ্ছে 45 টাকাই পাওয়া যায়। সেন্টার না দেয়। আর সেন্টারে দেয় ওটাও পিওর। এবার ওআরএস দোকানে গিয়ে তুই 45 টাকা দিলি, তোকে ওআরএস এর জায়গায় ওআরএস এল দিল। এবার প্যাকেটটা নিয়ে দেখবি সবার নিচে লেখা থাকে নট অ্যান ওআরএস। কেন লেখা থাকে? বলেই তো দিছে কোম্পানি, তুমি না দেখলে কোম্পানির তো কিছু দোষ নেই। এবার তুই খাওয়া দাওয়ার পরে তোর বেশি পরিমাণে ডায়রিয়া হয়ে গেল, তারপরে তুই ডাক্তারকে বলি স্যার আপনি ওআরএস দিয়েছে, ওআরএস খেয়ে আমার উল্টো বেশি ডায়রিয়া হয়ে গেল। এবার ডাক্তার বলে তুমি কি জিনিস খাইছো এনে দেখো, এনে দেখালি, তখন ডাক্তার বলবে তো ভুল জিনিস খাইছো। তখন কার দোষ? মানুষের দোষ, তার মূর্খতার দোষ। মূর্খ, হ্যাঁ, ইলেকট্রল, একই ওআরএস কি ইলেকট্রল বলে, ওটাকে আমরা দেশি ভাষায় ইলেকট্রল বলি। ইলেকট্রোলাইসিস মানেও সেম জিনিস, সোডিয়াম আর পটাশিয়ামের ব্যালেন্সটাকে ইলেকট্রোলাইসিস বলা। তা নট অ্যান ওআরএস ভালো করে এরপরের দিন যখনই কিনবি দেখবি নট অ্যান ওআরএস লেখা থাকে। আর ঘুম পাইছে ওর, একটু যা বাইরে থেকে ঘুরে, ঘুম পাইছে, পড়া ঢুকবে না ওখানে, যা ঘুরে একটু রেস্ট। জল আছে, জল, জল নিয়ে আসবি। আমরা মূর্খ, আমরা পড়ি না। এবার তুই যদি কোম্পানিকে ইয়ে করিস, চার্জ করিস, দুইটাই অরিজিনাল। এবার দেখতে হবে তোকে এই কথাটা লেখা আছে, ওটা থাকলে অরিজিনাল। নট এট ওআরএস মানে কি? নট মানে না, এটা ওআরএস। হ্যাঁ, দুটোর পার্থক্যটা কি? পার্থক্য কিছু নেই, দুইটাই একই, একটা লিকুইড একটা গুঁড়া পাউডার, দুটাই হতে হবে। তোকে লেখাটা কোনটা দেখতে বললাম, এই জিনিসটা লেখা আছে, ওটা নিজেই লেখা। কোম্পানি তোকে লিখে দেয়, একেবারে বাক্সে যে উল্টো পাশে উল্টা পাশেও থাকতে পারে, সামনেও থাকতে পারে, তোকে খুঁজে দেখতে হবে, সোজা কথা। কোম্পানি তো এমন না, কোম্পানি বিক্রি করার জন্য তোকে যা কিছু করতে পারে, কিন্তু লিখে দিতে হবে, কোম্পানির প্রসিডিওর ওটা লিখে দিতে হবে। এবার লিখে ওরা ঠিকই দেয়, আমরা দেখি না খালি। দেখে খেতে হবে এটা। এখন পিছনে দেখতে হবে না, সামনে দেখতে হবে, সেটা তো পুরা চাই, পারলে পুরা যা লেখা আছে সব করতে হবে। তারপরে যদি খুঁজে না পাস তাহলে ঠিক আছে, হ্যাঁ অরিজিনাল। আর যদি লেখা থাকে, এবার এটাও লেখা থাকে কখনো কখনো যে নট টেকেন, যখন ক্রিটিক্যাল ডায়রিয়া বা এরকম সামথিং, যখন ক্রিটিক্যাল ডায়রিয়া বা ডিসেন্ট্রি এই সময় না খাইতে না বলছে, নট টেকেন। কেন? কারণ ওর মধ্যে সুগার দেওয়া আছে। সুগার মানে হলো চিনি, জুসের মধ্যে যেটা থাকে চিনি। ওই চিনি যদি তুই ডিসেন্ট্রিটা খাস তাহলে তো আরো বেশি ডিসেন্ট্রি হবে, সরি। তা ওই জন্য জিনিসটা দেখে খাবি এরপরে, বা কেউ যদি আনলে সেটাও দেখে নিয়ে খাবি। যাকে বললাম জিনিসটা মাথায় রাখবি, কেউ যদি খায়ও তাকে ওই জিনিসটা দিবি, এটা খাওয়া উচিত। বাচ্চাদের আমরা বিশেষ করে বেশি খাওয়াই, বাচ্চাদের একটু হইলে ইয়ে হয়ে যায়, ডিহাইড্রেশন হয়ে যায়, ওদেরকে ওই জুসটা, যেহেতু লিকুইড ওরা খাইতে চায় না, গুঁড়া খাইতে চায় না, ওই জুসটা এনে। তো এবার ওআরএস এখন যে কোনো দোকান, যে কোনো বড় দোকানে যায় তোকে ওআরএস এলই দিবে, যেটা একটা কিন্তু এই কি বলা হয়, ওআরএস না অ্যাকচুয়ালি, ওটাকে ওই জুসই বলা চলে। জুস, ওয়ান টাইপ অফ জুস, ফ্রুট জুস না, কিন্তু আর্টিফিশিয়াল ফ্লেভার ফ্রুট জুস বলে। সেটা খাইলে কিন্তু উল্টা গন্ডগোল। চিনি আর লবণ, কি বললাম এতক্ষণ, কি দিয়ে তৈরি করে? মানে চিনি আর লবণ দিয়ে তৈরি করে, যেটা বাড়িতে খাই সেটাই। এবার এই যে খনিজ মৌল কি দু প্রকারের, একটা কি অতিমাত্রিক আর একটা স্বল্পমাত্রিক। যেটা আমাদের দিতে বেশি পরিমাণে দরকার সেটাকে অতিমাত্রিক বলবো, আর যেটা খুব কম পরিমাণে দরকার সেটাকে স্বল্পমাত্রিক বলবো। অতিমাত্রিক কোনগুলা? যেমন কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন,
এগুলো অতি। এই কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন কেমন করে লিখি? এখানে ভুল আছে। অতিমাত্রিক, যেগুলো বেশি পরিমাণে দরকার। বেশি পরিমাণে কোনগুলো দরকার? সোডিয়াম, পটাশিয়াম, যেগুলো আমরা ডেইলি খাচ্ছি, লবণ ডেইলি খাচ্ছি, লবণের মধ্যে কি থাকে? সোডিয়াম, ক্লোরিন, এগুলো বেশি মাত্রায় দরকার। এনে পটাশিয়াম, এগুলো বেশি মাত্রায় দরকার। আর যেগুলো কম মাত্রায় কোনগুলো দরকার? এটা উপরে যাবে, হ্যাঁ। আর কম গুলো কি? ম্যাগনেসিয়াম, কপার। দেখ, সব ধরনের মেটাল আমাদের বডির জন্য দরকার, যেমন আয়রনও দরকার, কপারও দরকার, লোহাও দরকার, হ্যাঁ। এবার সব ধরনের, লোহা খাওয়া যায় না। হ্যাঁ, লোহা আমরা ডাইরেক্ট খাইতে পারি না, লোহা চাবায় চাবায় তো খাওয়া সম্ভব না। লোহা কিভাবে খাই? কিভাবে খাই বলতো? আয়রন ট্যাবলেট। আয়রন ট্যাবলেট হিসেবেও খাই, তাছাড়া তো আয়রন ট্যাবলেট তো আমায় কি? ওটা তো নিশ্চয়ই লোহা দেয়। হ্যাঁ, লোহারই অণু। লোহা। হ্যাঁ, লোহাই তো, লোহাই। তারপরে আমি বললাম না, কলের জলে আয়রন পাওয়া যায়, তো ওই জলটা যে খাই, ওটা খাওয়া মানেও তো আয়রনই খাওয়া। তো ওই জন্য আয়রন জল খাওয়া ভালো। আবার বেশি আয়রন খাইলে আবার অন্যরকম সমস্যা হবে। অল্প মাত্রায় খাওয়া কোনো রকম, আয়রন দরকার। তারপরে তামা, তামা খাওয়া যায়। এবার তামার পাত্রে আমরা জল খাই না, রাত্রিবেলা ভিজায় রাখি, সকালে উঠে খাই। তো কেন খাই বলতো? ওই যে জলে ভিজায় রাখলে কি হয়, তামাটা ওর সাথে বিক্রিয়া রিয়াকশন করে কি হয়, একটু গলে, বলে জলের মধ্যে চলে আসে, সেটাও না খাই। আমার বলে কেন খাই? তামার পাত্রে জলটা ভাও খাই আমরা, স্টিলের পাত্রেই খাইতে পারতাম, তামার পাত্রে খাওয়ার কারণ, হ্যাঁ, কালার তো চেঞ্জ হয় না। কালার কেন চেঞ্জ হবে? আমি বললাম খুব স্বল্প মাত্রায়, আর এটা তো স্বল্প মাত্রিক বললাম না, অল্প দরকার বডির জন্য। না হলেও হয় কখনো কখনো, কারো বডিতে দরকার নাও হতে পারে। তারপরে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এগুলো কম। খনিজ, যেগুলো খনিজ অনেকগুলো আছে, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, মলিবডেনাম, এগুলো অনেক ধরনের আছে। তার মধ্যে কিছু আছে স্বল্প মাত্রিক, কিছু আছে অতিমাত্রিক। ও আমার এখানে এই ছিল। না দশটা আমার এখানে 10টা নাই। কি আছে? 10টা নাই। নাই নাই, নো প্রবলেম। না থাকলে এমন কোনো কিছু ব্যাপার নেই। এটা শেষ করে দিচ্ছি। শেষ করি আগে, কালকে ক্লাস নেওয়ার কথা ছিল, কালকে নিতে পারি। শরীরটা যা খারাপ, এই 1 সপ্তাহ ধরে যা যাচ্ছে আবার বলতিস। শনিবার করে ক্লাসটা, এটা আমি দিছি। এটা তো পরীক্ষার আগে শেষ করতে লাগবে চ্যাপ্টারটা। কে জানে 2টা চ্যাপ্টার দিবে পরীক্ষায়। এরপরে তো এগুলো তো সোজা জিনিস, এগুলো খালি মুখস্থ করি। মুখস্থ হতো, ওই জন্য লিখাই দিলাম, এগুলো মুখস্থ করার ব্যাপার নেই। সকালবেলা 10 ফিট, রাত্রিবেলা 10 ফিট করে খালি চোখ বুলাম, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। কাজটা আজকের থেকেই করিস, তাহলে কিন্তু লিখতে পারবি, আদারওয়াইজ লিখতে পারবি। আচ্ছা, প্রজেক্টের কি?
কোথায় দিছিস? তাহলে দিছি তো বললি যে। ওই যে আগের দিন দাও গ্রুপে দেওয়া আছে নিউ গ্রুপে নিয়ে আসো নিউ গ্রুপে তো অ্যাডমিন ছাড়া কেউ কিছু করতে পারে না। আমার কি আছে না নিউ গ্রুপে আসি গ্রুপে তো আসি। হ্যাঁ ওরা কতগুলা যে গ্রুপ, কোনটা যে গ্রুপ ভগবান। জীবন সংগঠনের স্তর, মানবদেহের অঙ্গসমূহ, ওটা তো 10 এর চ্যাপ্টার, এগুলো তো না। লাইসোজোম, রাইবোজোম, ওগুলো মানে কি জীবন সংগঠনের স্তরে যতগুলো ছবি আছে সব কটা কোন কোন পেজ নাম্বার লেখা আছে ওই পেজে সব ছবি আমরা পেজ নাম্বার 33 34 35 36 37 ছবি প্লাস নাম ছবি প্লাস না 33 মানে কোষ পর্দা। 34 35 36 33 34 35 36 37 এই কত পেজে ছবি আনে ছবি আর নাম বলতে ওই পয়েন্টিং করতে হবে। ছবি আঁকতে পারিস? আর একটু দেরি লাগে তো এইগুলো তো বলার কিছু নেই, এগুলো আর কিছু করতে না পারে। এরকম ছবি আঁকলে হবে না তো এরকমই আর কোথায় কে কে বলছে এরকম দিলে হবে? যে মানে প্রজেক্টগুলো কিছু সে বলে তাকে নিয়ে আসিস তো এখানে, কানের নিচে দিবে এরকম ছবি দিবে। ও কোন ধরনের ছবি চাচ্ছে? এটাই ছবি, এটাই বায়োলজিক্যাল ছবি। এটা যখন মাইক্রোস্কোপের নিচে দেখবি এরকমই দেখা যাবে। এইখানে আমি পড়ে দিয়ে লাভ নেই। এটা কোষ প্রাচীর, প্রথমটায় কোষ প্রাচীর, কোষ পর্দা আর কোষ প্রাচীর। কোষ প্রাচীর এটা উদ্ভিদ কোষ প্রাচীর, ওই জন্য 4 কোনা। প্রাণী হলে কোষ প্রাচীর থাকে উদ্ভিদের মধ্যে। হ্যাঁ আরে হইলো হেক্সাগোন, 4 কোনা বা 6 কোনা। আর প্রাণী হলে গোল। আর কোষ প্রাচীর থাকে উদ্ভিদের মধ্যে, কোষ পর্দা থাকে প্রাণীদের মধ্যে। হেক্সাগোনাল আঁকার জন্য কিছুই না, সোজা সাপটা আঁকো। তুই ছবি ভালো ছবি ভালো আঁকতে হবে, এমনি হয় না। হ্যালো, এবার এইখানে একটা মাঝখানে একটা মোটা দিতে একটা কাইটিং বলা, এটাকে এই বরাবর দিয়ে দিবি। এটা সব থেকে সোজা ছবি। যাই হোক, এটা কি করতে হবে এখন? এটা ছবি আঁকার পরে পয়েন্টিং করতে হবে। এটাই তো। তার নাম তাহলে এখানে আমি কি করে দিব শুনছি? যে কিছু সে বলছে এই ছবি তুলবে না ওইটাই এই ছবি চলবে, ঠিক আছে, আমি তোকে অন্য ছবি পাঠিয়ে দিব, ওই ছবিটা আঁকতে পারবি তো? নাকি আইকে কিন্তু আমি দিতে পারবো, সবার আইকে দিলে তো মুশকিল হয়ে যাবে আমার দেখার জন্য। তাহলে আমি ছবি দিবনি, ডিটেলস ছবি, ওই ছবিটা দেখে ওনার আকাঙ্ক্ষা আশা পূর্ণ সব করে দেবে ভিতরে, এত ডিটেলস থাকবে। ঠিক আছে, কি কি আছে? কোষ প্রাচীর, না না আমি দিব না ছবি এরকম এমন কিছু দেখা যায়। কোষ প্রাচীর, তাহলে এই ছবিটা একটু কঠিন মনে হয়। এটাও গোল দিবি, টানবি, আবার টানবি, গোল উল্টা পাশ। আর মাঝখানে মাঝখানে কি ঘন ঘন প্রোটিন গুলা থাকে এইভাবে। নিউক্লিয়াস সব থেকে সোজা। আচ্ছা আমি এখন কি কি আছে আমাকে পারিস না। কোষ পর্দা তো কিছুই না, এটা কোষ প্রাচীর। পর্দা, এই যে পর্দা থাকে প্রাণী কোষে, এটা মনে রাখতে হবে। প্রাণী কোষ সবসময় গোল হয়, গোল আঁকতে হবে। গোল আঁকার পরে একটা বাইরে এরকম লেয়ার দিয়ে দিবি, এটাই কোষ পর্দা। বুঝলি? ও কোষ পর্দার এটা তো অন্য আগে বলছি। কোষ পর্দার এটা হলো এই যে জিনিসটা তরল মোজাইক মডেল বা ফ্লুইড মোজাইক মডেল বলে। ফ্লুইড মোজাইক মানে কি? মোজাইক মানে কি? দেওয়ালের মধ্যে বা ফ্লোরের মধ্যে করে না, এখানে লাল, এখানে নীল,
এখানে সবুজ, এরকম টাইলস লাগানো থাকে মোজাইক বিভিন্ন কালার। তা এই কোষ পর্দাটাও একটা ওরকম। এরকম কেন? ওই যে এই যে এই জিনিসগুলোর মধ্যে এই যে কিছু প্রোটিন থাকে, যেগুলো হলো প্রোটিন, নীলগুলো। নীলগুলো হলুদের মধ্যে এমন ভাবে থাকে দেখতে অনেকটা মোজাইকের মতো লাগে, ওই জন্য এই জিনিসটাকে তরল মোজাইক। তরল কেন বলছে? এই যে কোষ পর্দাটা, কোষ পর্দা কি থাকে? কোষের বাইরে থাকে, কোষের ভিতরটা জল, তো জলের মধ্যে মনে হয় জিনিসটা ভাইসে আছে, এই জন্য এটাকে বলা হয় তরল মোজাইক মডেল। ওটাকে ফ্লুইড মোজাইক মডেলও বলা হয় থাকে। তো এই জিনিসগুলো এমবেডেড, এমবেডেড মানে গাঁথা থাকে, এইভাবে গাঁথা থাকে। কোষ পর্দাটা এরকম, তো এর মধ্যে গাঁথা থাকে। গাঁথার কারণ আছে এই যে চ্যানেল তৈরি হয়, ভিতর দিয়ে খাবার আদান প্রদান করে, আরো অনেক কারণ আছে। মানে এই ছবিটা আঁকতে লাগবে। একটু ভালো ছবি লাগলে ভালো ছবি আচ্ছা পাঠাই বলবো। আমি এগিয়ে যাবো। ফোন থেকে এইটাই আসল ছবি। অসুবিধা হয়। হ্যাঁ ফোন থেকে দেখে তো অসুবিধা হয়। হ্যাঁ, ফোন থেকে দেখে তো অসুবিধা হবে। এটাই আর কি। কিন্তু এই জিনিসটা কিভাবে দিব? যেভাবে আসে আর্ট তো আর্টই, এবার কিভাবে দিন এই ও মানে কালার করতে লাগবে নাকি? না না, কালার গুলো শেড করে শেড যেভাবে আছে সেভাবে। আর্টকে অত কঠিন ভাবে ভাববি না, যা আছে তাই করবি। শিখছিস তাহলে তো আর কিছু বলার নেই। এইটা বাইরের গুলো না দিলেও হয়, কারণ এগুলো নিউক্লিয়াসের কিন্তু ধর্ম, নিউক্লিয়াস ভিতরে গোলটা খালি, বাইরের এগুলো হলো রাইবোজোম, তো সেগুলো না দিলেও হবে। তোকে নিউক্লিয়াস রাখতে বলছে, রাইবোজোম রাখতে বলেন। ঠিক আছে, এটা এরকম দিক।